এরপর রাজ বেকার। এতদিন না হয় সিঙ্গেল ছিল, ভাইয়েরটা খেত। এখন বউ হয়েছে, বউ নিয়েও কি ভাইয়ের ইনকামে খাওয়া যায়? আর বউ যদি মানুষ হতো তাহলে তো হতোই। একটা জলহস্তিনী, কাল নেগিনি, বিয়ে করে তার জীবন 13টা বাজিয়ে গেছে। কথা মনে পড়তে রাজ হাতে সিগারেটটা ছুঁড়ে মারল দূরে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এমন অবস্থায় খানিকটা সময় পর রাজ নিজেকে ঠিক করে নিল। ধূসর রাঙা শার্টের হাতাটা গুটিয়ে নিল। ডান পাশে থাকা সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল। ঠোঁটে গুজে ফের তাকালো নদীর স্বচ্ছ পানির দিকে। রাজের জীবনের অশান্তি অন্তিমে আছে। যৌবনে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত। বইয়ের ভালোবাসা পাওয়ার জন্য যে হিয়াকেই রেপ করাতে চেয়েছিল, এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। রাজ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি রুহি এটা নিয়ে তাকে ব্ল্যাকমেল করবে। বুঝলে কি আর করতো সে? যার জন্য করি চুরি সেই বলে চোর। রাজের ব্যাপারটা হয়েছে তাই। রুহিকে খুশি করতে তো সে এরকমটা করতে চেয়েছিল, আর সেই রুহি কিনা তাকে ব্ল্যাকমেল করে। রাজ পোষ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নদীর জলে নিজের মুখের অবনয়টা দেখল সে। ভীষণ হাসি পেল নিজেকে দেখে। এই রাজ এবং কয়েক মাস আগে রাজের মধ্যে কি পরিমাণ তফাৎ ছিল তাও তো ওকে দেখলেই বোঝা যায়। রাজ নিজের অবনয়ের দিকে তাকিয়ে বলে উঠল, এভাবে নিঃশেষ হয়ে যাবে না তো রাজ? তুই তো এমন ছিলে না, যে কোনো একটা তোকে বেছে নিতে হবে। এখন তুই ভাববি তুই কোনটা বেছে নিবি। সেই ভাই যার কাছে ছোটবেলা থেকে হেরে এসেছিস তুই। হিয়া যদি নাপির সাথে সংসার করে তাহলে নাপি এবারও জিতে যাবে রাজ। আবার হিয়া কিন্তু নির্দোষ ছিল, তাকে হঠাতে গিয়ে তোর জীবনে আজ এত কিছু। তুই কি ভাবিস তুই হিয়ার ক্ষতি করলে তোর ভাই তোকে ছেড়ে দেবে? আবার দেখ তুই এসব কার জন্য করবি? তোর তো সো কোল্ড ওয়াইফ, সে তোকে এক ফোঁটা দাম দেয় না। তুই কি ভাবিস ওর স্বার্থসিদ্ধি হয়ে গেলে ও তোকে নিজের কাছে রাখবে? রাজ সেটের কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। আর মনে পুনরায় বলে উঠল, বোকার স্বর্গে বাস করছিস রাজ। রুহি তোকে 1 সেকেন্ড ছেড়ে দেবে। রাজ কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের দিকে। নিজেকে আজ ভীষণ একা লাগছে তার। কার কাছে যাবে? কাকে বলবে তার মনের কথা? কে দিবে একটু ভালো বুদ্ধি? সে যে আজ চরম অসহায়। রুহি বাপের বাড়িতে এসেছে, একাই এসেছে সে। তখন রাত, সবাই খাবার টেবিলে বসে আছে। রুহি বসেছে নিজের বাপের পাশে। এই বাড়িতে আসার পরে এই প্রথম তার বাবার সাথে দেখা হলো। কামরুল হাসান মেয়েকে দেখেই বললেন, কি মা, কেমন আছিস? রুহি এসে জবাব দিল, আছি ভালোই, তোমার শরীরের কি অবস্থা? কামরুল হাসান স্বাভাবিকভাবেই বলে উঠলেন, যাচ্ছে ভালোই। হিয়া মামনির কি অবস্থা? হিয়ার কথা শুনেই রুহির মাথায় আগুন জ্বলে উঠল। কেন এই হিয়া ছাড়া কি আর কিছু নেই জীবনে? রুহি তো তার মেয়ে। রুহি সম্পর্কে তো সে চাইলে আরও কিছু প্রশ্ন করতেই পারত, কিন্তু না, সে করল না। নিজের বাবার উপর বিরক্ত হলো রুহি। সে এর আগে সাপের মতো ফুসফুস করতে লাগলো। বীজদার থাকতে সে এখনই কামড়ে দিত। ঠিক এই কারণে রুহি হিয়াকে দেখতে পারে না। এখন হিয়া না থাকলে নিশ্চয়ই তার বাবা আরও কিছু বলতো তাকে। রুহি নিজের রাগ সংবরণ করে নিল মুহূর্তের মধ্যেই। মেয়েকে সে জানালো, হিয়া ভালোই আছে, সংসারে রাজ করছে সে। আর কি, আমি আর কি? সে বড় বউ, তাছাড়া তার সে ইনকামের সংসার চলে, দাপটে পা মাটিতে পড়ে না। কামরুল হাসান একদিকে খুশি হলেন, হিয়া ভালো আছে এটাই তো অনেক। সে তার ভাইকে দেওয়া কথা তো রাখতে পেরেছে, এটাই অনেক। তবে তিনি বিচলিত হলেন রুহির কথার ধরন শুনে। এভাবে বলছিস কেন মা? হিয়ার সাথে ঝামেলা হয়েছে? দাপট মানে? হিয়া তো এমন মেয়ে না। রাগটা নিজের মধ্যে রাখতে পারল না রুহি। টেবিলের উপর থাকা কাঁচের গ্লাসটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারল ফ্লোরে। কাঁচ ভাঙার বিকট শব্দ হলো ডাইনিংয়ে। সবাই অত অবাক হতবাক। তার মধ্যে রুহি নিজের বাবার উপর চেঁচিয়ে বলল, কেন, হিয়া কি ফেরেশতা? ওর ভুল হতে পারে না? ও করতে পারে না কিছু? বাবা, তুমি এমনভাবে কথা বলো, মনে হয় আমি তোমার মেয়ে না। আমার তোমার মাঝে মধ্যে মনে হয় হিয়া তোমারই মেয়ে। ওর বাপ তুমি আর ওর মা তোমার স্ত্রী, অবৈধ স্ত্রী যাকে বলে। রুহির কথা শেষ হতে না হতে ঠাস করে একটা চড় পড়ল ওর মুখের উপর। চটটা মেরেছে ওর মেজো চাচা। রুহির মা ততক্ষণে এগিয়ে এসেছে মেয়ের কাছে। তিনিও প্রচণ্ড ক্ষেপে গিয়ে রুহিকে থাপ্পড় মারল। কামরুল হাসান মাথা নিচু করে বসে আছেন। তিনি পাথর বনে গেলেন। হেলেনার তরকারির একটা বল নিয়ে আসছিলেন ডাইনিংয়ে। রুহি শেষ কথাটা শোনা মাত্রই ওনার হাত থেকে বলটা পড়ে গেল মেঝেতে।
হিয়া তখন গভীর ঘুমে বিভোর। রাত তখন অনেক বেশি। হঠাৎ কারো অস্পষ্ট ডাকে হিয়া নড়েচড়ে উঠল। ঘুমটা হালকা হতে শুনতে পেল স্পষ্ট নাফির কণ্ঠস্বর, এই মোনা, ওঠো না। হিয়া পিটপিট করে তাকালো। অমনি নাপি হিয়ার ঠোঁটে টপ করে একটা চুমু খেলো। হিয়ার নাকে নাক ঘষে দিল। আদুরি স্বরে বলে উঠল, ঘুম ভেঙেছে? বাপরে, সে কখন থেকে ডাকছি। হিয়ার ঘুমের ঘোর তখনও কাটেনি। ভালো, সে ঘুম ঘুম কণ্ঠে আওড়ালো, কিছু হয়েছে? এত রাতে কেন ডাকছেন? নাভি হিয়ার দুহাত টেনে ধরলো, বসিয়ে দিও হিয়াকে। হিয়ার দু গালে হাত রেখে বলো, তুমি না বলেছিলে রাতে শহরে দেখা খুব ইচ্ছে তোমার? চলো আজকে রাতে দেখবো আমরা। নাফির মুখে এমন কথা শুনে হিয়ার ঘুমটা উড়ে গেল। দুদিন আগে কোনো এক কথার মাঝে হিয়া বলেছিল তার রাতের আকাশ দেখার খুব ইচ্ছে। কথাটা সে সাধারণভাবে বলেছিল। গুণাখারও বুঝতে পারেনি নাপি তার কথাটা সিরিয়াসলি নেবে। হিয়াকে চুপ থাকতে দেখে নাপি খাট থেকে নেমে গেল। হিয়ার দু হাত ধরে টেনে নিল, নামালো। হিয়ার ঘুমের বেশ পুরোপুরি কাটেনি তখনও। হিয়া স্থির হয়ে দাঁড়ালো না, নাফির বুকের কাছে শার্ট ধরে দাঁড়ালো। তোর একটা স্বপ্ন দেখছিল, ঘুমের মধ্যে কার বাইরে যেতে ইচ্ছে করে। হিয়ারও করলো না, আজকে যাব না, অন্যদিন যাব। হ্যাঁ, নাপি শুনল তো হিয়ার কথা। হিয়ার কথা শেষ হতে নাপি হিয়াকে পাজাগোল করে তুলল। হিয়া তখন অনুভব করলো তার অবস্থা শূন্যে। ঘুমে যেটুকু রেস্ট ছিল তা পুরোপুরি হাওয়া হয়ে গেল। সে সম্পূর্ণ চোখ তুলে নিজেকে নাপির কোলে আবিষ্কার করলো সে। তাতে বেশ লজ্জা পেল মেয়েটা। নাপির গলাটা জড়িয়ে ধরে বলো, আপনি কি পাগল? এমন করে কেউ এখন মাঝরাতে কে বলেছে ঘুরতে যেতে? নাপি তখন হিয়ার সমেত সিঁড়ি দিয়ে নামছে। নাপি সাবধানে হিয়াকে নিয়ে নামতে লাগলো এবং সেই সাথে বলল, আমি পাগল? তাও শুধুমাত্র আপনার জন্য মহারানী। আর মাঝরাতে আমার বউয়ের ঘোরার ইচ্ছে। বউয়ের ইচ্ছে তো আমাকে মেটাতেই হতো, তাই এখন ঘুরতে যাচ্ছি। আপনার কোনো সমস্যা? কিছু বলার আগেই ও ড্রয়িং রুমে এসে পৌঁছেছে। ড্রয়িং রুমে রাজকে বসে থাকতে দেখে নাফি হিয়া দুজনেই আশ্চর্য হলো। তবে নাফি হিয়াকে কোল থেকে নামালো না, রাজকে সম্পূর্ণ ইগনোর করে না দেখার ভান করে চলে গেল। কিন্তু হিয়া তা করলো না। তার মাথায় দুষ্ট একটা বুদ্ধি চাপলো। রাজ তো হিয়ার দিকে তাকানোই ছিল। হিয়া তখন রাজের তাকে বাঁকা হাসলো। বিয়ের দিনের মতো করে রাজের দিকে দেখলো নিজের মিডল ফিঙ্গার। ইশারায় বলল, মুড়ি খা তুই। বিছানার এক কোণে চুপচাপ বসে আছেন কামরুল। থ মেরে বসে আছেন তিনি। কথা বলার শক্তিও নেই আপাতত। চশমাটা নিচে কখন পড়ে গেছে সেটাও টের পায়নি তিনি। অথচ চশমা ছাড়া মানুষটা অচল। কতক্ষণ যাবৎ এখানে চশমাহীনা বসে আছেন কে জানে। তার তো একটাই মেয়ে, ওই রুহি। কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। সবাই বলে বাবারা নাকি একটু বেশি ভালোবাসেন মেয়েকে। কামরুলও তো রুহিকে ভালোবেসেছেন। কামরুল হাসানের মনে পড়ে রুহি যখন জন্ম নিয়েছিল ওর মাঝে তিনি নিজের মাকে খুঁজে পেয়েছিলেন। মেয়ে হওয়ায় খুশিতে সমস্ত এলাকায় মিষ্টি বিতরণ করেছিলেন তিনি। ছোট থেকে তার বাবা মেয়ে ছিল ফ্রেন্ডলি। বলা যায় রুহি মায়ের সাথে যতটা না ফিরেছিল তার দ্বিগুণ ফিরেছিল বাবার সাথে। তাহলে এতটা দূরত্ব কবে সৃষ্টি হলো মেয়ের সাথে? ঠিক কতটা দূরত্ব সৃষ্টি হলে একটা মেয়ে তার বাবাকে এমন অপবাদ দিতে পারে? কামরুল হাসান বুঝে উঠতে পারছিলেন না। হিমালয়ের মতো ঠান্ডা পাহাড়ের মতো অটল মানুষটা রুহির ওই কথাটা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। হিমালয়ের মতো ঠান্ডা পাহাড়ের মতো অটল মানুষটা রুহির ওই কথায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। হ্যাঁ, হিয়াকে তিনি ভালোবেসেছেন, কিন্তু রুহি থেকে বেশি নয়, কখনোই না। তিনি জানেন তার সীমাবদ্ধতার কথা। হিয়াকে তিনি রুহি থেকে ভালোবাসেন, এটা কোনো ক্রমেই সত্যি নয়। বরং রুহি পরে হিয়াকে স্নেহ করেন, যতটা স্নেহ করলে এতিম ভাতিজিটার বাবার অভাব না মনে হয়। যতটা খোঁজ নিলে মনে হয় হিয়ার বাবা হারিয়েও বাবার ছায়ার তলে থেকেছে। এই যেমন রুহির জন্য একটা পোশাক আনলে ওরকম একটা হীরা যেন এনেছে। পাশে যদি হিয়ার মনে হয় তার বাবা থাকতে সে এমন পোশাক পরতে পারত, ব্যাস, সবটাই ছিল দায়িত্ববোধ। কিন্তু এসবের মাঝে তার মেয়েটা কবে এতটা পর হলো? রুহির বলা কথাটা মনে পড়তে কামরুল হাসান বিমর্ষ হয়ে পড়লেন। বুকের মাঝে চাপা কষ্ট মাথাচাড়া দিয়ে উঠতে চায়। টু ফোঁটা অশ্রু জমে চোখের কোণায়। কোনোভাবে মেনে নিতে পারছেন না এসব। কামরুলের ভাবনা ইতি টেনে রুমে প্রবেশ করলো রুহির মা। তিনিও কম ধাক্কা খাননি। মেয়েকে এভাবে বলল কেন, কিছুই বুঝতে পারেনি। তিনি চেনেন নিজের স্বামীকে, আবার বোন তুল্য যাকেও চেনেন তিনি। দুজনই পবিত্র, তাদের সম্পর্কটা তিনি ভালোভাবে জানেন। মেয়েটা কিসের ভিত্তিতে এসব বলল? রুহির মা নিঃশব্দে স্বামীর পাশে এসে বসলেন।
কামরুলের হাতটা নিজের হাতে মাঝে নিলেন, ক্ষীণ কণ্ঠে বললেন, রুহির আব্বা, আপনি কষ্ট নিয়েন না মনে। মেয়েটা ছোট মানুষ, কী বলতে কী বলেছে ওসব ধরে রাখবেন না। আচ্ছা, তোমার কখনো মনে হয়েছে এমন, মানে রুহি যেটা বলেছে সেটা সঠিক? ভদ্রমহিলা জিহ্বা কামড় দিলেন, অতি দূরতার সাথে বললেন, এসব কি বলছেন? ছি ছি, এসব কথা তো আমার কখনো কল্পনায় আনতে পারিনি। এসব বলবেন না দয়া করে। কামল তখন পুরোপুরি বিধ্বস্ত, ভেঙে যাওয়া গলায় বললেন, তাহলে কোনো কমতির কারণে মেয়েটি এমন অপবাদ দিল বলতে পারো? রুহিমা, আমার যে সমস্ত শরীর ভেঙে আসছে, এই নির্মম নিয়তি দেখতেই কি সারা জীবন ত্যাগ করে সন্তান মানুষ করেছিলাম বলো? রুহির মা জবাবে কোনো কথা বলতে পারলেন না, শুধু কামরুল হাসানের গলাটা জড়িয়ে ধরলেন, কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে তিনি বললেন, জানি না ওই সব কেন বলো, সব আমার দোষ, সব দোষ। মেয়েটাকে আদরে মানুষ করতে গিয়ে মনুষ্যত্ব শিক্ষা দিতে ভুলে গেছি, যার জন্য আজ আপনাকে এমন কথা শুনতে হলো। আপনি আমাকে ক্ষমা করবেন রুহির আব্বা। কামরুলের জবাবে শুধু একটা কথা বললেন, আমাকে একটু একা থাকতে দাও। যাও গিয়ে হেলেনাকে দেখো, না জানি বেচারি কী করবে। জীবনের অর্ধেকটা সময় বিধবা হয়ে সম্মানের সাথে বেঁচেছে, অথচ আজ মেয়ের মুখে এমন কথা শুনতে হলো। রুহির মা সময় দিলেন নিজের স্বামীকে। আসলেই তো, হেলেনা সেই সেই যে ঘরে দরজা দিয়েছে তার তো আর দেখাই নেই, না জানি কতটা কষ্ট পেয়েছে। রুহির মা আর থাকলো না সেখানে। রুহিকে তখন মায়া মারার পরেও তলবি তলপা গুটিয়ে নিয়ে চলে গেছে ওই বাড়িতে। এই জন্য রুহির মা সিদ্ধান্ত নিলেন রাজের কাছে কল করে জিজ্ঞেস করবে রুহি পৌঁছেছে কিনা। রাত তখন বেশ গভীর, যদিও শহর অঞ্চলে এখন স্বাভাবিক, তবুও রুহির মায়ের চিন্তা হলো রুহির জন্য। শত হলো মা তো। রাতে সুবিশাল আকাশের থালার মতো মস্ত একটা চাঁদ উঠেছে, যার মিষ্টি আলো নিকষ কালো রাতটাকে অসম্ভব মায়াময় করে তুলেছে। একটা নির্জন রোড, সেখানে থামলো কালো একটা ব্র্যান্ডের কালো রঙা গাড়ি। গাড়ি থেকে প্রথমে নামলো সাদা পাঞ্জাবি পরা এক অতি সুদর্শন পুরুষ। সে নেমে গিয়ে ড্রাইভিং সিটে অপর প্রান্তে দরজাটা খুলে দিল। এরপর আস্তে ধীরে গাড়ি থেকে বের হলো একটা মিষ্টি পরি। গোলাপি রাঙা শাড়ি পরিয়ে সে, তার হাজবেন্ডের গোলাপি নাকি ভীষণ পছন্দ, তাই সে তো বারবার গোলাপি পরে নিজের স্বামীকে মুগ্ধ করে। মেয়েটির লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, হাতে সাদা কাচের চুড়ি, যেগুলো চাঁদের আলোয় চকচক করছে। মাথায় আবার টেকলে পড়েছে সে, কি যে সিগ্ধ অপরূপা লাগছে। হিয়া গাড়ি থেকে বেরিয়ে নাফির উদ্দেশ্যে বলে উঠল, আমাকে এভাবে কেন সাজালেন শুনি? আমি নিজেই পারি না নড়তে চড়তে। তোমাকে নড়তে কে বলেছে শুনি? কথাটা বলে নাভি হিয়াকে পাজা কোলে করে তুলল। এতে হকচকিয়ে উঠল হিয়া, এই লোকের সমস্যা কোথায়? হুটহাট এভাবে কোলে কে নেয়? ফুটপাতের রাস্তার এক পাশে হিয়াকে নামিয়ে দিল নাফি। এরপর দুজনে একসঙ্গে বসলো ফুটপাতের রাস্তায়। হিয়া কিছু বলল না, চুপচাপ রাতের প্রকৃতি উপভোগ করতে লাগলো। তবে কিছুক্ষণের মধ্যে হিয়া ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে। নাপি তার দিকে তাকিয়ে আছে। হিয়া ঘাড় ফিরিয়ে পাশে তাকালো, দেখলো সত্যি নাপি হাঁটুতে ভর দিয়ে গালে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে। এতে খানিকটা লজ্জা পেল হিয়া, এই মানুষটা সবসময় তাকে স্পেশাল ফিল করায়। হিয়া বলল, দেখুন কি সুন্দর চাঁদটা, আপনি চাঁদ না দেখে এভাবে কি দেখছেন? নাপি হিয়ার মাথায় হাত বুলিয়ে দিল, হালকা হেসে বলল, দেখছি তো আমার ব্যক্তিগত চাঁদকে। ওই আকাশের চাঁদও যেন সৌন্দর্যের কাছে হার মেনেছে। আমি দেখছি তো আমার ভালোবাসার চাঁদকে। হিয়া লাজুক হাসলো, নিজের মাথাটা রাখলো নাফির কাঁধে। আমাকে তোটা ভালোবাসেন কেন? ভালোবাসতে ঘটা করে কোনো কারণ লাগে না। হিয়ার কপালের ট্রিপটা ঠিক করে দিল নাফি। গাড়িতে বসে নিজের হাতে সাজিয়ে দিয়েছে হিয়াকে। এটা মানতে হবে, স্বামীর হাতে সেজে হিয়ার সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছে পূর্ণ চাঁদের শোভা। নাপি মুগ্ধ হয়ে দেখল হিয়ার নয়নাভিরাম সৌন্দর্য। এরপর বলল, সত্যি বলতে আমি জানি না কেন তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসার জন্য আমার কোনো কারণ লাগে না ময়না। তোমাকে দেখলেই আদর আদর লাগে, ভালোবাসতে ইচ্ছে করে, ভীষণ করে। হিয়া নাফির চোখে চোখ রাখলো। অমনি সে দ্বারা বেয়ে নেমে গেল এক শীতল শিহরণ। এর চেয়ে রোমান্টিক বোধহয় আর কিছুই হয় না। কে বলে রোমান্টিক শুধু শারীরিক ছোঁয়াতেই হয়? হিয়া তো জানে এরই চেয়ে ভালো লাগার মুহূর্ত আর দুটো নেই। সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবেন তো নাফি? নাফি কুটিল হেসে জবাব দিল, না,
নাভির হুট করে বলা কথাটা সোজা হিয়ার কলিজায় লাগলো। মুখটা কালো হয়ে এতটুকু হয়ে গেল, নাভি তাকে সারা জীবন ভালোবাসবে না। তাহলে সব কি, কেন? হিয়ার চোখে কোনো অশ্রু জমলো, অবিশ্বাসের স্বরে বলল, কি বললেন? নাভি সাবলীনভাবে জবাব দিল, বলেছি সারা জীবন এভাবে ভালোবাসবো না। হিয়া কান্না আটকাতে ঢোক গেল, তবে শেষ রক্ষাটা হলো না। চোখে কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে কেবলই হাসল নাভি। মেয়েটা তো অবুঝ কেন? নাভিয়াকে কাছে টেনে নিল। চাঁদের নরম আলোয় কি যে সুন্দর লাগলো দুজনকে। কেন বোঝো না ময়না? এখন যেমন ভালোবাসছি আগামীতে এমনই ভালোবাসবো। ভালোবাসা থাকবে না, বরং দিনকে দিন নাফির ভালোবাসা প্রখর হবে। এটা শেষ হবে না কখনো, আবার একই রকমও থাকবে না। কি হলো, বাপের বাড়িতে জায়গা হয়নি বুঝি? রাজনের এমন আক্রমণতন্ত্র কথা শুনে রুহির খারাপ মনটা ফের খারাপ হলো। খারাপ বলতে রাগ উঠল তার। রুহি কড়া গলায় বলল, মুখ সামনে কথা বলবে রাজ, আমি তোমার ওয়াইফ। রাজ হেসে ফেলল রুহির কথা শুনে, হাসতে হাসতে বলল, কি, আমার ওয়াইফ আপনি? রিয়েলি? ও মাই গড, জানতাম না তো। রাজ, এখন মজা করার সময় নাই, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। রাজ মজা পেল রুহির কথা শুনে। রুহি কখনো ওর পরিস্থিতি বোঝার চেষ্টা করেছে যে ও করবে? রাজ দ্বিগুণ উৎসাহের সাথে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো, এক পা এক পা করে রুহির দিকে এগোতে লাগলো। বলল, ওয়াইফ না তুমি? এসো ওয়াইফ, একটু হাঁকি পাকি করি, বাসরটা সেরে নিই। এখনও তো বাসর হলো না আমাদের। রাজের কণ্ঠ শুনে রুহি থমকালো। ও বসা থেকে উঠে দ্রুত দাঁড়ালো। কি কি বলছো রাজ? মাথা ঠিক আছে তো? রাজ শুনেও শুনল না রুহির কথা। ও এগিয়ে গেল রুহির দিকে। একটু সময় রুহি রাজকে বাধা দিতে না পেরে খাটে ধপ করে বসে পড়ল। রাজ তখন রুহির অনেকটা কাছাকাছি। ও নিচে হয়ে রুহির মুখের সামনের কাছে মুখ নিল। রুহি তখন ভয়ে একাকার। এসব কি করছো রাজ? আর ইউ আউট অফ সেন্স? নো, আমি ঠিক আছি। রুহি সজোরে ধাক্কা মারল রাজকে। যদি তাতেও রাজ একটু টলল না। বউয়ের অধিকার যখন দেখাতে এসেছে, ওর তো কিছু হক আছে, তাই না? রুহির কাছে রাজের এই আচরণ সম্পূর্ণ প্রত্যাশিত ছিল। ব্যাপারটা মোটেও মানতে পারছে না রুহি। রাজের সাথে তো ডিল করা আছে, তাহলে রাজ কেন এমন করছে? রুহি যখন দেখলো রাজ কথা শুনলো না, ও তখন দাঁতে দাঁত পিষে বলল, বাড়াবাড়ি করছো কিন্তু, ভুলে যেও না। রুহির কথা শেষ হওয়ার আগে রাজ ওর ঠোঁটে আঙুল ছোঁয়ালো। শ্। রুহি কেঁপে উঠলো রাজের স্পর্শে। কথা বলে শক্তি হারালো মেয়েটা। ওই বাড়ি থেকে বেরিয়ে যে রাজকে কল করেছিল, রাজ ওকে নিয়ে এসেছে। তবে রাস্তাতে একবারও রাজ জিজ্ঞেস করেনি কি হয়েছিল, কেন এবার রুহি এত রাতে ফিরে এসেছে। বরং রুহি সবটা বলেছে। মনে মনে একটু আধটু অনুশোচনা হচ্ছে বই কি, তবে সেটা রাজকে বুঝতে দেয়নি। এই জন্য রাজ ওকে বারবার খোঁচা মেরে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে রুহি আনমনের সামনে তাকালো। চোখের সামনে এবং খুব কাছে রাজকে দেখে মেয়েটি দেখালো। রাজ তখন চুমু খাবে বলে এগিয়ে আসছে। রুহি ওই দৃশ্য দেখে তড়িৎ চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। কিন্তু কিন্তু অনেকক্ষণ পরও যখন রাজের কোনো হদিশ পেল না, তখন রুহি আবার চোখ তুলে তাকালো। দেখলো রাজ ওর জায়গাতেই আছে। রাজ রুহির দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, ঠোঁটে বাঁকা হাসি। রুহির চোখ তুলে তাকালো, সেই হাসি আরো বিশ্বস্ত হলো। রাজ হঠাৎ করে বলে উঠল, সরি, রুচিতে আসছে না। একটু থেমে রাজ আবারও বলল, যে মেয়ে নিজের বাবাকে ওসব বলতে পারে, তার মতো স্ত্রী আমার চাই না। খুব শিগগিরই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব আমরা। সময় ও স্রোত কারোর জন্য বসে থাকে না, চলতে থাকে আপন গতিতে। কেটে গেছে বেশ কিছুদিন। নাফি আর হিয়া দিন যাচ্ছে খুব খুনসুটিতে। হিয়াকে নাফি রেখেছে রাজকুমারীর মতো, আর নাসিমা তো আছেই। হিয়াকে নাফি রেখেছে রাজকুমারীর মতো, আর নাসিমা তো আছেই। হিয়ার ব্যবহার অত্যাধিক সুন্দর হওয়ায় নাসিমা তাকে মেয়ের মতোই ভালোবাসেন। হিয়া সুখী আছে নাফির কাছে, ভীষণ সুখী। হিয়ার জীবনে এমন একটা মানুষ পেয়েছে যে তার জীবনে দুঃখের আজ পর্যন্ত লাগতে দেয়নি। হিয়ার যে এত বড় একটা অতীত আছে তা ঘুণাক্ষরেও মনে করতে দেয়নি। এমনকি সবার থেকে আগলে রেখেছে তাকে। একজন স্বামী হিসাবে কম, বন্ধু হিসাবে বেশি চলছে হিয়ার সাথে। ওদিকে রাজ ও রুহি জলে মরছে অশান্তির অনলে। রাজ কম, রুহি বেশি। আজকাল রুহির সাথে কেউ কথা বলে না, কেউ না মানে কেউ না, না বাপের বাড়ির লোকজন না শ্বশুরবাড়ির লোকজন।
সবাই তো পর। রাজ নিজে অতিরিক্ত দরকার ছাড়া কথা বলে না রুহির সাথে। রুহির বাবা মাও কথা বলে না রুহির সাথে। রুহির দিনকাল কাটছে এভাবেই। সব জায়গায় সে আজ অবহেলিত। রুহি না পাচ্ছে বাবার বাড়িতে স্থান, আর না পাচ্ছে রাজের কাছে স্থান। তবে যদি সে অনুশোচনা বোধ করে তাহলে না হয় হতো, কিন্তু তা তো নয়। ও বাড়িতে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এলো, একটিবার সরি পর্যন্ত বলেনি, কারোর সাথে কথাও বলেনি আগে। মুখিয়ে মুখিয়ে বসে আছে কবে তার মা কল দেয়। মোট কথা তার এখন অহংকারই কমেনি, কিন্তু এদিকে জীবনটা কিভাবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, যদিও তাতে কোনো হেলদোল নেই। ও ব্যস্ত নিত্যদিনে নতুন একটা গুটি সাজাতে। তাতে অবশ্য কাজের কাজ কিছুই হচ্ছে না, কেননা হিয়ার কাছে আস্ত একটা নাফি আছে। রাজ যতটা পারছে রুহির সাথে দূরত্ব বৃদ্ধি করছে। ও যে একটা দুমুখো সাপ তা বুঝতে বাকি নেই রাজের। যে মেয়ে নিজের বাবাকে অমন কথা বলতে বলতে পারে, সে তো যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটিয়ে ফেলবে। কোনো বিশ্বাস নেই। তাছাড়া রাজ এখন ভালোভাবে বুঝতে পারছে, আর যাই হোক, এই মেয়ের সাথে কখনো তার সংসার হয়ে উঠবে না। সংসার করা মেয়েরা থাকে আলাদা, যেমন যে সেসব মেয়েরাদের দেখলেও চোখে শান্তি লাগে। জীবনটা লাগে হিয়াকে দেখলে। নাপির সাথে হিয়াকে খুশি থাকতে দেখে রাজের ভালো লাগে না। তবে এমন না যে সে ওদের মাঝে ঢুকে পড়বে। রাজ জানে হিয়াকে পাওয়া আর সম্ভব নয়, থাকতে মূল্য দিতে হয়। রাজ জানে সে খাঁটি সোনা ফেলে দিয়ে প্লাস্টিক ঘরে তুলেছে, যা না মানে না গুনে। রাজের আজকাল আফসোস হয় নিজের জন্য। ও কেন এমন করলো, নিজেকেও এই প্রশ্ন করতে করতে ও বড় ক্লান্ত। এখন রাজ আর কোনো ঝামেলা চায় না। এখন চাই শুধুমাত্র খুশিতে মাথা উঁচু করে বাঁচতে, আর খুব দ্রুত কালনাগিনী রুহিকে নিজের জীবন থেকে তাড়াতে। রুহির মতো মানুষগুলো ভীষণ স্বার্থপর হয়। এরা স্বার্থ ফুরালে মানুষ ভুলে যায়। রাজ সেই করে রুহিকে ডিভোর্স দিতে, কিন্তু উপযুক্ত কোনো প্রমাণসহ কারণ নেই যা দেখে সে কোনো স্টেপ নেবে। দেখা গেল ডিভোর্স দিতে গিয়ে উল্টো সে নিজেই তো ধরা খেয়ে বসে আছে। যাক গিয়ে, এভাবেই কাটছে দিনকাল। কেউ সুখে আছে, কেউ আছে অশান্তিতে। তবু সময় থেমে থাকছে না। রাজ ও রুহির মাঝে কিছু একটা অশান্তি চলছে। তবু সময় থেমে থাকছে না। রাজু রুহির মাঝে কিছু একটা অশান্তি চলছে, তা বাইরে কেউ জানে না। ওরা রুমে থেকে বেরোলেই গিরগিটির মতো রং বদলে বের হয়। দুজনে নিজেদের ভাবে বিশ্ব চালাক। ওদের মতো পণ্ডিত এই দুনিয়া আর কেউ নেই, যদিও একটা ডাহা মিথ্যে। ওরা সবার চোখে ধুলা দিতে পারলেও কেউ একজন আছে যে ওদের হাবভাব আগাগোড়া পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। বাড়িতে সম্ভবত কেউ নেই, সহিয়া ছাড়া। কোনো সাড়া শব্দ নেই কোথাও। পুরো বাড়ি একদম নিস্তব্ধ হয়ে আছে। সকাল 11টা বাজে। হিয়া নিজের রুমটা গুছাচ্ছে। এমনিতেই ওদের রুমটা সবসময় পরিপাটি করে গোছানো থাকে, তবু হিয়া আজ ইচ্ছে করেই সকল কিছু আলুথালু করলো। খেয়ে দিয়ে কাজ না থাকলেও যা হয়। হিয়া বিছানায় বসে কাপড় ভাঁজ করছিল। সেগুলো শেষ হতেই মেয়েটা উঠে দাঁড়ালো, আলমারি থেকে রাখবে তাই, কিন্তু তাতেই যেন বাঁধল বিভূতি। হঠাৎ উঠে দাঁড়ানোতে হিয়ার মাথার চক্কর দিয়ে উঠল, গা গুলিয়ে বমি এলো। হিয়া নিজের দুহাত মুখে চেপে ওয়াশরুমের দিকে গেল। হিয়ার আজকাল কিছুই ভালো লাগে না। সারাদিন মাথা ঘোরায়, মাঝে মধ্যে ঘুরে ঘুরে আছাড় খেতে নেয়। মনে হয় শরীরে কোনো শক্তিই নেই, সারাক্ষণ উদাস থাকে, এখানে সেখানে ঘুমিয়ে পড়ে। ওর যে তো সমস্যা হচ্ছে তা কাউকে বলেও না মুখ ফুটে, এমনকি নাফিও না। নাফিকে বলে সে নিজের কাজকর্ম ফেলে রেখে হিয়ার পিছনে ঘুরবে সারাদিন। মূলত এই জন্য নাফিকে বলা হয় না। আর এমনিতে হিয়া ভেবেছে লো প্রেশারের জন্য এমন হচ্ছে, 2-1 দিন পরেই কমে যাবে, কিন্তু কমার কোনো সম্ভাবনা দেখতেই পাচ্ছে না বেচারি। এ তো পুষ্টিকর খাবার খাচ্ছে, মোটেও কমছে না মাথা ঘোরানোটা। আবার আজ থেকে নতুন সমস্যার উৎপত্তি। অনেকক্ষণ যাবৎ বমি হলো হিয়ার। এরপর মাথায় বেশ করে পানি দিয়ে ক্লান্ত হয়ে ওয়াশরুম থেকে বের হলো সে। একদম ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল মেয়েটা। শরীরটা ভীষণ খারাপ লাগছে তার। বেশ কিছুটা সময় হিয়া বিছানায় শুয়ে থাকলো, এবং কাকতালীয়ভাবে তখন গলাটা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। দুঃখের বিষয় হলো রুমে পানি নেই। হিয়া শোয়া থেকে আস্তে ধীরে উঠে বসলো। বিয়ের পর থেকে সবসময় শাড়ি পরে সে, আজও তার ব্যতিক্রম হয়নি। হিয়া আজ লাল রঙের কালো শাড়ি পরেছে, একটু গিনিদের মতো চুলগুলো খোপা করে, আঁচলটা কোমরে গোজা। হিয়া বিছানা ছেড়ে নামলো। নামতেই ফের মাথাটা ঘুরে উঠল মেয়েটার। তবে সেখানে পাত্তা না দিয়ে হিয়া টেবিলের উপর থেকে পানির জগ হাতে নিল।
ধীরে সুস্থে এগিয়ে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। তবে হিয়া খেয়াল করলো আগে থেকে আজকে শরীরটা যেন বেশি খারাপ লাগছে, মানে ও হাঁটতেও পারছে না। ভেবেছিল নাপিকে আজকেই জানাবে, কিন্তু এই অবস্থায় ও ভীষণ ভয় লাগছে। হিয়া নিচে যেতে যেতে ভাবলো রুমে এসে কল করবে নাফিকে। একটা ডক্টর না দেখালে আর চলা যাচ্ছে না। গৃহকর্মী রাবেয়ার এখন 7 মাস চলছে, এই জন্য কাজের চাপ আগে থেকে কমিয়ে দিয়েছে নাসিমা। সকালে আসে থালা বাসন ধুয়ে দেয়, আর যদি পারে রান্নার জন্য কুটে কাটা করে দেয়। সেই মোতাবেক আজও এসেছে রাবেয়া। কাজও মোটামুটি অর্ধেক শেষ। রাবেয়া এখন বাড়ির দিকে যেতেই চেয়েছিল, হঠাৎ ড্রয়িং রুম থেকে কারো একটা চাপা আর্তনাদ শুনতে পেল সে। রাবেয়া হকচকিয়ে উঠল এতে। দ্রুত পায়ে এগিয়ে গেল শব্দের উৎস খুঁজতে। মূল স্থানে গিয়ে যা দেখলো তাতে রাবেয়ার চোখও ছানে ভরা। ও চিৎকার করে উঠল, ছোট ভাবি কি হয়েছে আপনারে? ক্যাম্প পড়লেন ক্যাম্প? রাজ ও রুহি দুজনেই ভার্সিটিতে। রাজের সাথে বিয়ের আগে রুহি জিয়াদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, এই জন্য রাজের সাথে রুহির কথা না হলেও জিয়াদের সাথে ভালোই কথাবার্তা হয়। রাজ কোনো মেয়ের লাইন টাইন মারে কিনা তা সব জিয়াদের থেকেই খবর নেয় রুহি। সেই সাথে অর্থের লোভ দেখিয়ে জিয়াদের সাথে প্ল্যান করতে থাকে হিয়াকে কিভাবে কী করলে ধ্বংস করা যায়। সেই সাথে হিয়ার 2 ফ্রেন্ড মার্জিয়া এবং নাফিস তো আছেই ওদের সাথে। প্রতিদিন ভার্সিটিতে 4 জন গোল মিটিং করে, আজও সেরকম হলো। গোল হয়ে বসে আছে রুহিরা। তাছাড়া রাজ আজকাল জিয়াদের সাথে খুব একটা কথা বলে না। ও নিজের মতো আসে, কিছু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেয়, যারা জানে না ওর সম্পর্কে, তারপর বাড়ি চলে যায়। এই জন্য জিহাদও রাজের সাথে মেশে না। যতটুকু মিশে তা হলো রাজের খোঁজ খবর রুহিকে দিতে। ওর যেখানে লাভ ও সেখানেই যাবে, অর্থাৎ রুহির কাছে। রুহির সাথে হাত মিলিয়েছে, এখন রুহি ওকে টাকা পয়সা দিয়ে হেল্প করে। ভাঙন শুরু হয়েছে অলরেডি। এই ভাঙনের শেষ কোথায় কে জানে। প্রতিদিনের ন্যায় আজও আলোচনার কেন্দ্রবিন্দু হিয়া। বুঝলে, হিয়াকে আমি আর সহ্য করতে পারছি না, ওর জন্য আমার সব শেষ হয়েছে। তোমার কিছু করবে না? আর এই নাফি বাচ্চা আমাকে সেদিন অনেকগুলো কথা শুনিয়েছে, এই জন্য আমি কিছুদিন চুপচাপ আছি। কিন্তু তোমার কিছু করছো না কেন? ও বাসায় পরেও তোমাদের হারিয়ে দেবে, বুঝতে পারছো? রুহির কথা শুনে ওরা তিনজনই ভাবুক হয়ে বসে রইল। ওরা করবে তো করবে, করবেটা কি? এই কয়েকদিন ওরা কত কিছু করলো, কিন্তু পারলো কই আর। রুহি তো চেষ্টা করছে হিয়ার সংসারে ভাঙন ধরাতে। এই তো কয়েকদিন আগের কথা, নাভি অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ব্যস্ত আছে। বিদেশে একটা ব্রাঞ্চের সাথে ওদের কোম্পানির কোলাবোরেশন করবে। দেশের স্বনামধন্য কোম্পানির সিইওরা যেখানে উপস্থিত রয়েছে, নাফিস সেখানে বাসায় থাকতে বলছিল এই কথা। তুই সে কথা শুনেছিল, ও জানতো আজ নাফি ব্যস্ত থাকবে, সেই সাথে মন মেজাজ খারাপ থাকবে। রুহি সেই সুযোগটা নিয়ে 11টার দিকে কল করে নাফিকে। তবে সে কল করলেও কথা বলিয়েছিল নাফিসকে দিয়ে। নাভি তখন ব্যস্ত মিটিংয়ে, হঠাৎ তার ফোন বেজে ওঠে। এতে সে বেশ খানিকটা অবাক হয়। নাভি ফোনের দিকে নজর না দিয়ে কাজ করতে লাগলো। সে ভেবেছিল একবার কল দিলে না পেলে যেই কল দিচ্ছে না কেন আর দিবে না, কিন্তু নাভির ধারণা ভুল প্রমাণিত করে ফোনে লাগাতার কল আসতে থাকে। এতে নাভির বেশ মেজাজ খারাপ হয়। সে বিব্রত বোধ করে সবার সামনে। ফোনে তখনও কল আসছে। নাভি এবার অধৈর্য হয়ে সবার থেকে একটু টাইম নেয়। ফোনে আননোন নাম্বার দেখে সে মিটিং রুম থেকে বেরিয়ে এলো। বিরক্তিতে ভুরু কুঁচকে এলো তার। ওই অবস্থায় ফোন রিসিভ করলো সে। ওপাশ থেকে তখনই ভেসে আসে কার উদ্গিন্ন গলার স্বর। নাফি ভাই বলছেন? নাফির বিরক্ত ভাবটা তখনও কাটেনি। সে ওই অবস্থাতে বলল, হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? ওপাশ থেকে একই কণ্ঠে নাফিস আবারও বলল, আপনি আমাকে চিনবেন না, বলতে পারেন আমি আপনার শুভাকাঙ্ক্ষী। নাফি অবাক হলো, তার চেয়ে বেশি হলো তার রাগ। নাফির দাঁতে দাঁত পিষে বলল, জি, শুভাকাঙ্ক্ষী? তো কি ভালো চেয়েছেন আমার? কী জন্য কল করেছেন শুভাকাঙ্ক্ষী মশাই? নাফিস থতমত খেয়ে বলল, আমি আপনার ভালো চাই, এই জন্য বলছি ভাই, আপনি আবার কিছু মনে করবেন না। আপনার স্ত্রী হিয়া? হিয়ার কথা শুনে নাফি বিচলিত হলো। তার হাতে সময় নেই, কিন্তু হিয়ার কথা শুনে সে ফোনটা কানে দিয়ে মনোযোগ হলো। হ্যাঁ, হিয়া আমার ওয়াইফ, কিন্তু কেন বলুন তো? নাফিস সিরাজ ভঙ্গিতে বলা কথাগুলো নাফিসের বুকের ভিতর ডিম ডিম বাজতে লাগলো। তবু সে বলল,
হিয়া তো ভালো নয় ভাই। শুনলাম ওর নাকি আপনার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। ভার্সিটিতে এখনও শোনা যায় হিয়া নাকি রাজের সাথে বিছানায়ও গিয়েছে। এমন একটা মেয়ের সাথে আপনি সংসার করেছেন, ব্যাপারটা ভালো ঠেকছে না। তাছাড়া ওর আগেও কত জায়গায় রিলেশন ছিল। ওপাশের ব্যক্তির কথা শুনে নাভির শরীরে যেন আগুন ধরে গেল। শুধু আগুন বলতে ভুল হবে, একেবারে ক্রোধের দাবানল যাকে বলে। নাভি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বলো, ধন্যবাদ এতে সুন্দর একটা খবর দেওয়ার জন্য। আসেন একদিন চা খাই একসাথে। আমার বাড়ির ব্যাপারে তো খোঁজ নিয়েছেন, বলতেই হয় আপনি আমার শুভাকাঙ্ক্ষী। এই ঋণ কীভাবে শোধ করবো বলুন তো? কবর কি মরার পর দেব নাকি জ্যান্ত পুঁতে দেব? কোনটা করলে ভালো হয় বলুন? আপনার এই ঋণ আমি রাখবো না। আপনি বোধহয় রেগে গেছেন ভাই, কিন্তু আমি আপনার ভালোর জন্যই বললাম। শুয়োরের বাচ্চা, আর একটা কথা বলো তো, জিভ আমি ছিঁড়ে ফেলবো। তুই কে কোথায় থাকিস সবই বের করবো খুব শিগগিরই। তারপর তোকে 20 টুকরো করবো। তোর লাশে হদিশও পাওয়া যাবে না, প্রমিস করছি। নাফির আগের কথাতে নাফির শান্ত থাকলে এবার আর তা পারল না। দ্রুত সে কল কাটলো, সাথে সাথে সিমটা খুলে ভেঙে চুরে ফেললো। কল কাটার পর নাফিস বেজায় খেপে গেল রুহির উপর। আপু, আপনি জেনে শুনে আমাকে কেন আজরালের হাতে পাঠাচ্ছেন? আপনার মনে হয় নাফি বিশ্বাস করবে ওইসব কথা? নাফিসের কথা শুনে রুহি একটুও ঘাবড়ে গেল। আসলে তো নাফিকে কি এতটা কাঁচা খেলার মনে হয়? কখনো না। নাভি হলো একটা গভীর জলের মাছ, ওকে বোকা বানানো এত সহজ নয়। এবং সত্যি ওদের ভাবনা ঠিক হলো। নাভি গায়ে লাগালো না অজ্ঞাত ব্যক্তির কথা। উল্টো সেদিন অফিস থেকে ফেরার পর হিয়ার জন্য নিয়ে এলো বিশাল এক ফুলের বুকে। নাসিমা, রুহি সহ হিয়া বসেছিল ড্রয়িং রুমে। রাজু ছিল তখন। নাভি কলিং বেল বাজতে হিয়া গিয়ে দরজা খুললো। ক্লান্ত নাভির চোখের সামনে সিগ্ধ হিয়াকে দেখে বাড়াবাড়ির মতো মুগ্ধ হলো। টের পেল তার ক্লান্তি সব চলে গেছে। হিয়ার দিকে বাড়িয়ে দিকেও ফুলের তোড়াটা। হিয়া হালকা হেসে হাত বাড়িয়ে নিল সেটা। দরজা ছেড়ে দাঁড়ালো। নাভি ভেতরে ড্রয়িং রুমে এসে সে নর্মালি সবার সামনে বসলো। এটা কিসের জন্য? নাভি ততক্ষণে বুঝে গেছে তাকে কল দেওয়ার পেছনে রাজরুইর হাত আছে। তাই ওদের শুনিয়ে শুনিয়ে বলো, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। রোদ্দুরে নাসিমার দিকে তাকিয়ে হেসে বলো, কি বলো আম্মু? ওকে একটা থ্যাংক ইউ তো দেওয়া দরকার। তোমার ঘোর প্রেম বিরোধী ছেলেকেও প্রেমে পড়তে বাধ্য করেছে। নাসিমা হেসে উঠলেন, বলেন, এটা কিন্তু ঠিক না বলেছে মামুনি। তোমাকে এতগুলো ভালোবাসা, আমার বড় ছেলে বড় বউ দেখার ইচ্ছে তুমি পূরণ করেছো। হিয়া লাজুক হাসলো কেবল, কিন্তু ওদের এই সুন্দর মতো সহ্য হলো না রুহির। ও মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফেললো। বিড়বিড় করে বলো, ঢং দেখলে বাঁচি না। রাজ তখন বিস্ময় নিয়ে দেখছে নাভি ও হিয়াকে। প্রকৃতি কী সুন্দর মিলিয়ে দেয়, কখনো শূন্যস্থান রাখে না। সেদিন রাতে নাভি ছাদে রাখলো রুহি ও রাজকে। ওদের মাঝে কিছু একটা চলছে, তা কেউ না বুঝলেও নাভি ঠিক বুঝেছিল। তাই ওদেরকে কিছু বলতে না দিয়ে বলল, দেখ তোদের মধ্যে কী আছে না আছে সেটা আমি দেখতে যাব না, কিন্তু আমার আর আমার স্ত্রীর মধ্যে তোরা যদি আসিস, কসম খোদার, আমি কিন্তু ছাড়বো না কাউকে। ভাবিস না প্রতিবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিই বলে কিছু করব না। এইবার যেটা করেছে রুহি, ও যদি আমায় নিষেধ করে কেউ হতো, সত্যি বলছি আমি ওর গায়ে হাত তুলতে দুবার ভাবতাম না। রাজ অবাক হলো, কেননা ও তো কিছুই জানে না। ও একজন রুহির দিকে তাকিয়ে এবার তাকালো ভাইয়ের দিকে। সেদিন মার খাওয়ার পর আর কিছুই করেনি। নিজের ভালো তো পাগলও বোঝে। ও শুধু শুধু নাপির হাতে মার খাবে। সে যাই হোক। নাপির দিকে ভাবুক হয়ে তাকালো। নাভি আবার বলতে শুরু করলো, আমি আগেও বলেছি আর এখনও বলছি, হিয়ার সাথে আগে কী হয়েছে সেটা আমি ভালোভাবেই জানি। আর তোর সাথে হিয়ার কেমন সম্পর্ক ছিল সেটাও জানি। আমার হিয়া আর যাই হোক বোনের বয়ফ্রেন্ডকে কেড়ে নেয়নি, ধোঁকা দিয়ে বিয়ে করেনি বোনের বয়ফ্রেন্ডকে। নিজেদের সাথে হিয়াকে মেলাতে যাবি না তোরা। আর হিয়া আমাকে বিয়ে করতে বলেনি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। এমনকি ও কবুল বলার আগ পর্যন্ত জানতো না কার সাথে বিয়ে হচ্ছে। শোন, আমি জানি হিয়া পবিত্র, আর আমার চোখ ও সবসময়ই এরকমই থাকবে। ওকে খারাপ করতে গিয়ে তোরা নিজেকে ছোট করিস না প্লিজ। আর রাজ, আমি জানি এটা তুই করিসনি। এসব কথা রুহিকে বললাম আমি। তোর বউ তুই কীভাবে শাসন করবি সেটা তোর ব্যাপার, কিন্তু নেক্সট টাইম যদি এরকম দেখি, আমি কিন্তু সম্পর্কে বাদ মানব না, বলে দিলাম। নাভি কথাটা বলে রুহির দিকে চোখ গরম করে তাকালো একবার, তারপর গোট গোট করে নিচে চলে গেল, যেভাবে এসেছিল সেভাবেই।
সেদিন রুহি বেজায় অপমানিত হয়েছে। সেদিনের কথা ভাবতে রুহির মুখটা একটুখানি হয়ে গেল। এরপর ওদের তিনজনের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আপাতত কিছুদিন ঠান্ডা থাক সবাই, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। রুহির কথা সত্যি সম্মতি জানালো সকলে। সীমা উত্তেজিত হয়ে গেলেন। কী করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। তখনই তিনি উত্তেজিত হয়ে বেশ কয়েকবার বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিয়া কিংকর্ত বিমূঢ়। তার কানে বারবার বাজছে মাহবুবার বলা একটি কথা, তুমি মা হচ্ছ। হিয়া খেয়ালই করল না তার চোখ দুটো ভরে এসেছে জলে, হাত আপনা আপনি চলে গেছে নরম পেটে। হিয়া তখন একটা অন্যরকম অনুভূতি অনুভব করলো। অন্যরকম মানে অন্যরকম, এরকম তার কখনই হয়নি। প্রশান্তি ছড়িয়ে গেল হাওয়ায়। সীমা আস্তে আস্তে ধীরে উঠে বসলো। নাসিমা তখনই এসে হিয়াকে জড়িয়ে ধরলেন, কান্নামাখা গলায় বললেন, মামুনি, তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি। আমার এই ঘরটা আবারও সেজে উঠবে। আমার নাফি বাবা হবে, আমার নাফি, আমি দাদি হব, দাদি। হিয়া নাসিমাকে জড়িয়ে ধরলো। তারা তো কান্না পেল এই মানুষটিকে খুশি দেখে। হিয়া কান্না করে ফেলল। এই তো মা হওয়ার খুশি। অন্যদিকে এই মানুষগুলো এতটা খুশি হতে দেখা ঠিক তখনই হিয়া নজরে গেল নাফির দিকে। মানুষটা একদম স্থির হয়ে আছে, স্ট্যাচুর মতো, নড়তে মানা যেন তার। হিয়া অবাক হলো। নাফি কিছু বলছে না। তার মানে কি নাফি খুশি হয়নি? নাফি খুশি হয়নি কথাটা ভাবতে হিয়ার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। হিয়া কিছু বলতে যাবে তার আগেই মাহবুবা নাসিমকে টেনে তুলল হিয়ার থেকে। নাসিমা উঠলে মাহবুবা কিছু একটা বলবেন ফিসফিস করে। নাসিমা তখনই নাফির দিকে তাকালেন। নাফিকে অমন স্থির দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কিছুটা বললেন না, বরং তাকালেন হিয়ার দিকে। এরপর মাহবুবার সাথে একবার চোখের চোখ মিলিয়ে নিলেন। দুই বান্ধবী ওদেরকে কিছু না বলেই রুম ত্যাগ করলেন। এরপর নাফির তখনও স্থির, তবে তার চোখ দুটো জল জল করছে। হিয়া বুঝলো ওটা অশ্রু না, তার মানে লোকটা খুশি হয়েছে। হিয়া মনে মনে শান্তি অনুভব করলো। এবার কিন্তু নাফি কিছু বলছে না দেখে অস্থির হয়ে উঠল। গাই করতে থাকলো মেয়েটা। নাফি তার দিকে তাকিয়ে আছে, অথচ কিছু বলছে না। এর চেয়ে অস্বস্তিকর আর কী বা হতে পারে? এমন একটা সুখকর শুনে নাফি চুপচাপ রয়েছে। হে আশ্চর্য না হয়ে পারল না। একটু পর আবার আসবেন ময়না ময়না করতে। হ্যাঁ। নাভির কোনো রেসপন্স না পেয়ে হেয়া নিজেই নামলো খাট থেকে। নামতে নামতেই মনে মনে বলল, এমনিতেই ওনার কাছে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার, শুধুমাত্র লোক দেখানোর জন্য যাচ্ছি। পরক্ষণই মনের দ্বিতীয় অংশটা ডেকে বলল, কিন্তু এখানে লোক কোথায়? তুই কোনো লোক দেখানোর জন্য যাচ্ছিস? নিজের মনে প্রশ্নে বিরক্ত হলো। বাস্তবতা হলো নাভি কথা বলছে না দেখে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। মানুষটা খুশি হয়েছে হিয়া জানে, কিন্তু কথা কেন বলছে না? উনি কি জানে না হিয়ার সাথে কথা না বললে হিয়ার খারাপ লাগে, কষ্ট হয়? হিয়া চুপচাপ নাভির সামনে গিয়ে দাঁড়ালো, কোনো শক্তপোক্ত বুকে দু হাতে কোমর পেঁচিয়ে ধরলো। তবুও নাভি কোনো রেসপন্স করলো না। হিয়া এক হাত দিয়ে নাভির পেটের কাছে খামচে ধরলো, তবুও নাফির সাড়া পাওয়া গেল না। হিয়া যে তখন কি খারাপ লাগলো। বাধ্য হয়ে এক প্রকার হিয়া কথা বলল, শুনছেন, কি হয়েছে আপনার? আমার সাথে কেন কথা বলছেন না? আপনি কি খুশি হননি? এতগুলো কথা বলার পরও যখন নাফি কথা বলল না, হিয়ার কষ্টে বুকটা ভরে এলো। দু চোখে অশ্রু জমলো। ফের মনে জেগে উঠলো অবাঞ্ছিত চিন্তা ভাবনা। হিয়া ভাবলো নাফি খুশি হয়নি, বোধহয় তার বাচ্চাটাকে রাখতে দেবে না, হয়তো নষ্ট করতে বলবে। এসব কথা মাথায় আসতেই হিয়া ফুপিয়ে উঠল। নাফিকে জোর করে জড়িয়ে ধরে বলল, আপনি খুশি হননি তাই না? আপনি কি আমাদের বাচ্চাকে নষ্ট করতে বলবেন? নাভি আমাদের ভালোবাসার অংশ আসছে, আপনি খুশি হননি? অবশেষে এবার নাভি মুখ খুলল। হিয়ার উদ্দেশ্যে বলল, নিজের অংশকে আমি কেন নষ্ট করবো হিয়া? বিশ্বাস করো, আমার এত বছরের জীবনে আমি আজকের মতো আনন্দিত কখনই হয়নি। তাহলে আপনি কথা বলছেন না কেন? নাফি আবার চুপ হয়ে গেল, কোনো জবাব না দিয়ে হিয়ার কথায়। হিয়াকে ধরলও না। হিয়ার বিষণ্ণ ভাব আরও বেড়ে গেল। নাভি কিছু না নিয়ে রাগ করেছে এতক্ষণে ভালোই বুঝেছে হিয়া। নাভি প্রথমবার হিয়ার উপর রাগলো, তাই হিয়া একটু বিব্রত হয়ে পড়েছে। হিয়া আবার বলল,
আপনি আমার উপর রাগ করেছেন? কি করেছি আমি? বলুন না। কেন কথা বলছেন না? এমন একটা সংবাদ শুনে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না? আমার যে কষ্ট হচ্ছে নাফি। হিয়ার এতগুলো কথার উত্তরে নাফি বলল, কষ্ট আমিও পাই হিয়া, যা করেছো ভালোই করেছো, বাট আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম। এখন থেকে কোনো খামখেয়ালি নয়, কেননা এখন তুমি শুধু একা নয়, তোমার ভেতরে আমার সন্তান আছে। তোমার খামখেয়ালির জন্য যেন আমার সন্তান এবং আমার ভালোবাসার কোনো ক্ষতি না হয়, কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। হিয়াকে নিজে থেকে সরিয়ে দিল নাভি, এমনকি হিয়া দিকে একটাবার তাকালো না। রুম ত্যাগ করলো সে। যাওয়ার আগে কেবল বলে গেল, রেস্ট করো এখানে, যা লাগবে রুমেই দেওয়া হবে। আমি ডক্টর আংটির কাছে কথা বলে আসছি। নাভি যাওয়ার সাথে সাথে হিয়া কেঁদে উঠল। নাভি প্রথমবার তার সাথে এমন ব্যবহার করলো, এই প্রথমবার তাকে এভাবে নাম ধরে ডাকলো। হিয়া মেনে নিতে পারল না সেটা। ও তো জানতেই পারতো না নাভি কী জন্য রাগ করেছে। নাসিমা আর মাহবুবা ড্রয়িং রুমে রাজকে দেখছেন। মাহবুবা এবার উৎপন্ন হয়ে রাজকে বলে উঠল, এই যে রাজ, তুমি তো চাচা হচ্ছ, তা বাবা হবে কবে? রাজ উদ্বিগ্ন হয়ে তাকিয়েছিল দোতলার দিকে। হিয়ার কি হয়েছে এটা জানতে না পারে তার শান্তি মিলছে না, কিন্তু ও উপরে যেতে পারছে না সংকোচের কারণে। হঠাৎ করে মাহবুবার মুখ থেকে কথাটা শুনে রাজ চমকে উঠল। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেল। রাজকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নাসিমা মনে মনে বলল, যা তো বাজার থেকে মিষ্টি নিয়ে আয়। রাজ কথা বলতে পারছে না, কেবলই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নাসিমা ও মাহবুবার দিকে। রাজ কথা বলছে না দেখে নাসিমা আবারও বলল, কি হলো, বসে আছিস কেন? বাজারে যেতে বললাম না? আমি টাকা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। রাজ পুতুলে নিয়ে উঠে দাঁড়ালো। এমন শখ খেয়েছে বেচারা, কথা বলতে ভুলে গেছে। হিয়া প্রেগনেন্ট? হোয়াট? কেমনি কি, এ তো ফার্স্ট কে। ও হাকে বিয়ে করলো অথচ বউকে স্পর্শ পর্যন্ত করতে পারলো না। রাজের বুক ফেটে গেল। কপাল কতটা খারাপ হলে এক্সের প্রেগনেন্সির খবর শুনে মিষ্টি কিনতে যেতে হয়। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় রাজের মাথায় এলো বাপ্পারাজের কথা। মা ও আন্টিকে উপেক্ষা করে কষ্টের বেচারায় গিয়ে উঠল প্রেমের। নাসিমার মাহবুবা অবাক না হয়ে পারলেন না। ওদিকে রাজ নিজের কাজে নিজে হতভম্ব। এতক্ষণ মনে হলো অজ্ঞানের মতো গান গাইছিল সে, এখন সম্বিত ফিরে পেতেই হকচকিয়ে দ্রুত বাইরের দিকে চলে গেল সে। নাপিত নিচে নেমে এসে বেশ কিছুক্ষণ কথা বলল মাহবুবার সাথে। মাহবুবা পরামর্শ দিলেন হসপিটালে গিয়ে চেক আপ করে আসার জন্য এবং হিয়ার ভালোভাবে খেয়াল রাখার জন্য। হিয়ার খেয়াল রাখার বিষয়ে কোনো টেনশন নেই, নাপিত নিজে আছে, তারপর নাসিম আছেন। দরকার পড়লে হিয়ার মা এসে থাকবেন। হিয়ার সাথে ওরকম ব্যবহার করে নাফি নিজেও ভালো লাগে না। ড্রয়িং রুমে বসে যে বারবার তাকাচ্ছে উপরের ঘরে, হিয়া হিয়ার জন্য টেনশন হচ্ছে তার। এমনিতেই এমনিতেই পাগল। তবে নাফিয়াজকে নিজের রাগের কাছে হার মানল, গেল না হিয়ার কাছে। এছাড়া ওই মেয়েকে ভালো বানানোর আর কোনো উপায় নেই। আম্মু এত মিষ্টি কেন বাড়িতে? নাসিমা উত্তেজনায় বেমালুম ভুলে গিয়েছিল রুহির কথা। ও যে বাড়িতে নেই অথবা ওকে জানানো হয়নি এ কথা কারো মাথাতেই ছিল না। ও বাড়িতে এসেছে একটু আগে। আসার পর ড্রয়িং রুমে এমন মিষ্টি ছড়াছড়ি দেখে রুহি তো অবাক। রুহি এরপর নাসিমাকে জিজ্ঞেস করলো উপরোক্তি কথাটি। আল্লাহ, তোমাকে জানানো হয়নি তাই না? দেখেছো বাড়ির কাছে মানুষের ট্রেন মিস করে। রুহি বিচলিত হয়ে বলল, বুঝলাম না আপনার কথা, বুঝিয়ে বলেন। নাসিমা হাস্যজ্জ্বল হয়ে বলেন, বলবো কিন্তু তোমার তো খরচ হবে খুব। আল্লাহ, এবার কি করবে রুহি? রাজ ড্রয়িং রুমে উপস্থিত ছিল। ও কিছুই বলছে না। এমনিতে তো রুহির সাথে খুব একটা কথা টথা বলে না সে, আর আজকে যে শখ খেয়েছে তাদের তো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না।